ইতিহাসের পাতায় ১৯২৪ খ্রিস্টাব্দের আবির্ভাব ঘটল নির্মম শীতের পদচিহ্নের মধ্যে দিয়ে। বরফ ঢাকা দেশটাকে জানুয়ারি তার তুহিন মুঠোর মধ্যে আরো জোরে চেপে ধরল। মাসের দ্বিতীয়ার্ধ থেকে শোঁ শোঁ হাওয়া আর তুষার ঝড় বইতে লাগলো প্রবল বেগে। দক্ষিণ পশ্চিম রেলপথের লাইনগুলো বরফ চাপা পড়ে গেছে, আর প্রকৃতির সেই উন্মত্ত বাধার বিরুদ্ধে শুরু হয়ে গেছে মানুষের লড়াই। স্তূপীকৃত বরফের রাশির মধ্যে কেটে বসে যাচ্ছে বরফ কাটা লাঙলের ইস্পাতের দাঁতগুলো। ট্রেন চলাচলের জন্য পথ পরিষ্কার করে দিচ্ছে। বরফের ভারে নুয়ে পড়া টেলিগ্রাফের তার শীতে জমে গিয়ে তুষার ঝড়ের দমকা দাপটে ছিঁড়ে খুঁড়ে পড়ে যাচ্ছে। 12টা টেলিগ্রাফ লাইনের মধ্যে মোটে 3টে লাইনে কাজ চলছে। একটি ইন্দো ইউরোপীয় যোগাযোগের লাইন, অন্য দুটি সরকারি লাইন। শেপেতভকা স্টেশনের টেলিগ্রাফ দপ্তরে 3টি যন্ত্র অবিরাম টরেটক্কা আওয়াজ করে চলেছে। শিক্ষিত কান যাদের, শুধু তাদের পক্ষেই এই আওয়াজের মানে বোঝা সম্ভব। মেয়ে অপারেটররা সকলেই এখনো তরুণী। তারা এতদিনে যতগুলো শব্দ টিপেছে, ফিতের ওপরে তার দৈর্ঘ্যটা দাঁড়াবে 12-13 মাইলের বেশি নয়। কিন্তু তাদের পাশে বসে যে বুড়ো টেলিগ্রাফার কাজ করে, তার টেপা অক্ষরের ফিতের দৈর্ঘ্য ইতিমধ্যেই 125 মাইল ছাড়িয়ে গেছে। তার অল্প বয়সী সহযোগীদের মতো তাকে আর খবরটা উদ্ধার করার জন্য ফিতেটা পড়ে দেখতে হয় না। ভুরু কুঁচকে কঠিন শব্দ আর বাক্যাংশের মানে বের করার জন্য তাকে আর মাথা ঘামাতে হয় না। যন্ত্র থেকে টরেটক্কা আওয়াজ বেরোতে থাকার সঙ্গে সঙ্গে সে শুধু শব্দগুলো একে একে টুকে যায়। এবারে তার কানে এই কথাগুলো বাজলো, সবাইকে জানানো যাচ্ছে, সবাইকে জানানো যাচ্ছে, সবাইকে জানানো। ওই নিশ্চয়ই ওই বরফ সাফ করার ব্যাপারে আরেকটা কোনো নির্দেশ। বুড়ো টেলিগ্রাফার ভাবলো মনে মনে কথাগুলো লিখে নিতে নিতে। বাইরে তুষার ঝড় বইছে প্রচন্ড বেগে। জমাট বরফের শক্ত টুকরো এসে আছড়ে পড়ছে জানলার গায়ে। জানালায় কেউ ধাক্কা মারছে মনে করে টেলিগ্রাফারের দৃষ্টিটা সরে এলো শব্দের উৎসটার দিকে। এক মুহূর্তের জন্য তার চোখ দুটো আটকে গেল সার্সির গায়ে তুষার চিহ্নিত জটিল নকশাটার দিকে। এমন অপরূপ ডালপাতা কাটা নকশার সঙ্গে কোনো শিল্পীর রচনা পাল্লা দিতে পারবে না। আপন চিন্তায় অন্যমনস্ক হয়ে গিয়ে কিছুক্ষণের জন্য টেলিগ্রাফের আওয়াজের দিকে তার আর কান রইল না। কিন্তু সঙ্গে সঙ্গেই সে ফিরে তাকিয়ে ফিতেটা টেনে নিয়ে যে শব্দের আওয়াজগুলো তার কান এড়িয়ে গেছে সেগুলো পড়তে আরম্ভ করলো। যন্ত্রটা থেকে বেরিয়ে আসা কথাগুলো এই: গতকাল 21শে জানুয়ারি সন্ধ্যা 6:25 তাড়াতাড়ি এই কথাগুলো টুকে নিয়ে ফিতেটা ছেড়ে দিয়ে টেলিগ্রাফার হাতের উপর মাথাটা রেখে ফের শোনার দিকে মন দিল। গোর্কি শহরে মারা গেছেন। ধীরে ধীরে সে অক্ষরগুলো টুকে নিতে লাগলো কাগজের বুকে। দীর্ঘ জীবনে এরকম কত খবর সে টুকেছে, আনন্দের খবর আর মর্মান্তিক দুঃখের খবর। অন্যের আনন্দ বেদনার সংবাদ সে যে আর সবার আগে এরকম কতবার পেয়েছে তার হিসেব নেই। এই সব কাটা ছাঁটা সংক্ষিপ্ত কথাগুলোর মানে নিয়ে ভাবতে বসার অভ্যেসটা সে অনেকদিন আগেই ছেড়ে দিয়েছে। এখন সে শুধু আওয়াজটা শুনে যায় আর যান্ত্রিকভাবে অক্ষরগুলো লিখে চলে কাগজের বুকে। এবারেও কেউ একজন মারা গেছে এবং সেই ঘটনাটা আর কাউকে জানানো হচ্ছে। টেলিগ্রাফার বৃদ্ধটি গোড়ার কথাগুলো ভুলে গেছে। সবাইকে জানানো যাচ্ছে, সবাইকে জানানো। টরেটক্কা আওয়াজে যন্ত্রটার ভিতর থেকে বেরিয়ে আসছে অক্ষরগুলো: ভ্লাদিমির ইলিচ। আর বৃদ্ধ টেলিগ্রাফারটি কানে শোনা সেই টকাটক আওয়াজগুলোকে লিখিত হরফে অনুবাদ করে চলেছে। নিরুদ্বেগ মনে বসে আছে সে, সামান্য একটু ক্লান্তিও বোধ করছে। ভ্লাদিমির ইলিচ নামে কেউ একজন কোনো এক জায়গায় মারা গেছে। এই বেদনাতুর সংবাদটি কেউ একজন পাবে, তার হৃদয় নিংড়ে বেরিয়ে আসবে একটা ব্যথা ভরা যন্ত্রণার আর্তস্বর। কিন্তু এ ঘটনার সঙ্গে টেলিগ্রাফারের কোনো সম্পর্ক নেই, কারণ সে তো এই ঘটনার পেছনে একজন আকস্মিক দর্শক মাত্র। যন্ত্রের মুখে বেরিয়ে এলো একটা বিন্দু চিহ্ন, তারপরে একটা ড্যাশ চিহ্ন, তারপরে আরো কতগুলো বিন্দু, আরেকটা ড্যাশ। পরিচিত আওয়াজগুলোর মধ্যে দিয়ে সে প্রথম অক্ষরটা বুঝে নিল। টেলিগ্রামের ফর্মটার উপর লিখে ফেলল সে একার অক্ষর চিহ্নটা।
তারপর শোনা গেল দ্বিতীয় অক্ষরের আওয়াজ, ল। এর পাশেই সে পরিষ্কার হাতে লিখে ফেলল হস্যই অক্ষর চিহ্ন। খাড়া সোজা রেখাটির মাথায় অর্ধবৃত্তাকার বাঁকা টানটি দিয়েই তাড়াতাড়ি বসালো একটি ন। তারপর অন্যমনস্কভাবে যন্ত্রের আওয়াজ শুনে শেষ অক্ষরটি বসালো আরেকটি ন। যন্ত্রটার মুখ থেকে একটা বিরতির চিহ্ন বেরিয়ে এলো এবং টেলিগ্রাফারের দৃষ্টি পড়ল তার লেখা এই শব্দটার উপরে, লেনিন। তরে টক্কা আওয়াজ করেই চলেছে যন্ত্রটি, কিন্তু এতক্ষণে এই অতি পরিচিত নামটি টেলিগ্রাফারের সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে ফেলেছে। খবরটার শেষ শব্দটার উপরে সে আরেক নজর তাকালো, লেনিন। এ কি, লেনিন? টেলিগ্রামের সমস্ত কথাগুলো তার মনের পটে ঝিলিক মেরে গেল। অপলক চোখে তাকিয়ে রইল সে টেলিগ্রাম ফর্মটার উপরে। টেলিগ্রাফ অপারেটর হিসেবে তার 32 বছরের কর্মজীবনে এই প্রথম নিজে হাতে লেখা অক্ষরগুলোকে বিশ্বাস করতে পারল না। লাইনগুলোর উপরে 3 বার সে দ্রুত চোখ বুলিয়ে গেল, কিন্তু অক্ষরগুলো কিছুতেই বদলে যাবে না বলে গোঁ ধরেছে। গতকাল 21শে জানুয়ারি সন্ধে 6:50 গোর্কি শহরে মারা গেছেন ভ্লাদিমির ইলিচ লেনিন। লাফিয়ে দাঁড়িয়ে উঠল বৃদ্ধ টেলিগ্রাফার। পাক্ষে পেঁচিয়ে যাওয়া ফিতেটাকে এক হ্যাঁচকা টানে ছেড়ে নিয়ে তার গায়ের চিহ্নগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সে। যে কথাটা সে বিশ্বাস করতে চাচ্ছিল না, সেই কথাটা সুস্পষ্টভাবে লেখা রয়েছে প্রায় 2 গজ লম্বা এই ফালিটার গায়ে। মরার মতো মুখ নিয়ে সে ফিরে তাকালো তার সহকর্মীদের দিকে। তাদের কানে বাজলো বৃদ্ধের আর্ত চিৎকার, লেনিন মারা গেছেন। এই মর্মান্তিক বিয়োগ বেদনার খবরটা টেলিগ্রাফ অফিসের চওড়া খোলা দরজার ফাঁক দিয়ে বেরিয়ে এসে ঘূর্ণির গতিতে ছড়িয়ে পড়ল সর্বত্র। স্টেশন পার হয়ে তুষার ঝড়ের মধ্যে দিয়ে রেলপথ বেয়ে সিগন্যাল ঘরে বরফ ঝরে পড়া হাওয়ায় রেল কারখানার লোহার দেউড়ি ভেঙে কারখানা ঘরের ভেতরে 1 নম্বর মেরামতি ঘরের খোদলের ওপর বসানো একটা ইঞ্জিন সারানোর কাজে ব্যস্ত ছিল জরুরি মেরামতির কাজ যারা করে সেই মিস্ত্রিদের একটা দল। বুড়ো পলেন্সকি স্বয়ং তার ইঞ্জিনটার পেটের নিচে হামাগুড়ি দিয়ে ঢুকে গেছে। জখম জায়গাগুলো সে মিস্ত্রিদের দেখিয়ে দেখিয়ে দিচ্ছে। জাখার ব্রুজাক আর আর্টেম কোরচাগিন ইঞ্জিনের চুল্লির ঝাঁঝরাটায় বেঁকে যাওয়া ডান্ডাগুলো পিটিয়ে সোজা করছে। জাখার ঝাঁঝরাটাকে ধরে আছে আর নেহাইয়ের উপরে আর্টেম হাতুড়ি পিটছে। বুড়িয়ে গেছে জাখার। গত কয়েকটি বছর তার কপালে এঁকে দিয়ে গেছে এক গভীর কুঞ্চন চিহ্ন। রূপলি রং ধরিয়ে দিয়ে গেছে তার রগের চুলে। পিঠটা বেঁকে গেছে, বসে যাওয়া চোখের কোণে কালিমা। দরজাটার উপরে একটা মানুষের কালো মূর্তি এক মুহূর্তের জন্য দেখা দিল, তারপরেই রাত্রির অন্ধকার তাকে আচ্ছন্ন করে ফেলল। লোহার ঝাঁঝরাটার উপরে হাতুড়ির আওয়াজে প্রথমবার তার গলার স্বরটা শোনা গেল না, কিন্তু ইঞ্জিনের কাছে কাজে ব্যস্ত লোকগুলোর পাশে সে এসে পৌঁছাতেই আর্টেম তার হাতুড়িটা নেহায়ের উপর নামিয়ে আনার আগে এক মুহূর্ত থামল। কমরেড, লেনিন মারা গেছেন। হাতুড়িটা আর্টেমের কাঁধের উপর থেকে ধীরে ধীরে নেমে গেল। নিঃশব্দে তার হাত দুটো হাতুড়িটাকে নামিয়ে দিল কংক্রিটের মেঝের উপর। সে কি বলছো তুমি? আর্টেমের মুঠো একটা প্রচন্ড স্নায়বিক উত্তেজনায় আঁকড়ে ধরল যে মানুষটা এই সাংঘাতিক খবর নিয়ে এসেছে তার চামড়ার কুর্তাটা। তুষারে ঢেকে গেছে লোকটার সারা দেহ। দম নেবার জন্য হাঁপাতে হাঁপাতে সে নিচু ভাঙা গলায় আরেকবার বলল, হ্যাঁ কমরেড, লেনিন মারা গেছেন। লোকটা যে চেঁচামেচি করে কথাটা বলেনি, তার থেকেই আর্টেম বুঝতে পারল যে এই সাংঘাতিক খবরটা সত্যি। এতক্ষণে সে মানুষটাকে চিনেছে। স্থানীয় পার্টি সংগঠনের সম্পাদক সে। খোদলটার ভেতর থেকে বেরিয়ে এসে সবাই নিঃশব্দে শুনল সেই মানুষটির মৃত্যুর খবর, যে মানুষটির নাম গোটা দুনিয়া জুড়ে ধ্বনিত প্রতিধ্বনিত হয়েছে। দেউড়ির বাইরে কোথায় যেন একটা ইঞ্জিনের সিটি বেজে উঠল। মানুষগুলো হঠাৎ চমকে উঠল আওয়াজটা শুনে। স্টেশনের দূর প্রান্ত থেকে আরেকটা ইঞ্জিন সিটি বাজিয়ে আগেকার ইঞ্জিনের যন্ত্রণা ভরা আওয়াজটার প্রতিধ্বনি তুলল। তারপর সিটি বেজে উঠল তৃতীয় একটা ইঞ্জিনে। ইঞ্জিনগুলোর এই জোরালো সমবেত আওয়াজের সঙ্গে
যুক্ত হলো বিজলি কারখানার সাইরেনটার গোলার টুকরো উড়ে চলার মতো সুতীক্ষ্ণ আর চড়া পর্দার আওয়াজ। তারপর কিয়েভগামী যাত্রীবাহী ট্রেনটার অতি সুন্দর এস ইঞ্জিনটির গভীর স্বরের রিনরিনে আওয়াজ বেজে উঠল অন্য আওয়াজগুলোকে চেপে দিয়ে। শেপেতোভকা থেকে ওয়ারশা পর্যন্ত যে পুলিশ এক্সপ্রেস ট্রেনটি যায়, সেই ট্রেনের ইঞ্জিন চালক এই দুঃসংবাদের সংকেত সূচক সিটি বাজবার কারণটা জেনে দু এক মুহূর্ত কান পেতে শুনল। তারপর ধীরে ধীরে হাতটা তুলে ইঞ্জিনের সিটি বাজাবার দড়িটায় টান দিল। সোভিয়েত গোয়েন্দা বিভাগের একজন লোক এই ব্যাপারটা লক্ষ্য করে অবাক চোখে তাকিয়ে রইল। পুলিশ ইঞ্জিন চালকটি জানে যে এই শেষবার তার ইঞ্জিন চালনা, আর কখনো তাকে আর এই ইঞ্জিন চালাতে দেওয়া হবে না, কিন্তু তবু সে ওই দড়িটা থেকে হাত সরিয়ে নিল না। পুলিশ কূটনীতিজ্ঞ আর রাষ্ট্রীয় প্রতিনিধিরা তাদের ইঞ্জিনের এই আর্তচিৎকার শুনে নরম গদিগুলোর উপরে চমকে নড়ে চড়ে উঠে বসল। রেল কারখানার আঙিনায় লোকের ভিড় জমে উঠেছে। সমস্ত প্রবেশ পথগুলো দিয়ে দলে দলে এসে তারা জড়ো হয়েছে। তারপর বিরাট কারখানা বাড়িটার যখন আর লোকের ভিড়ে তিল ধারণের জায়গা রইল না, তখন গভীর নিস্তব্ধতার মধ্যে শোক সভা শুরু হলো। পার্টির শেপেতোভকা প্রাদেশিক কমিটির সম্পাদক প্রবীণ বলশেভিক শাভারবিন সকলের উদ্দেশ্যে বলল, কমরেড, বিশ্ব শ্রমিক শ্রেণীর নেতা লেনিন মারা গেছেন। পার্টির এক অপূরণীয় ক্ষতি। বলশেভিক পার্টির স্রষ্টা যিনি এবং যিনি এই পার্টিকে শত্রুদের আঘাতের সামনে অভেদ্য করে তুলতে শিখিয়েছেন, তিনি আর নেই। আমাদের পার্টির এবং আমাদের শ্রেণীর নেতার এই মৃত্যু শ্রমিক শ্রেণীর শ্রেষ্ঠ সন্তানদের আহ্বান জানাচ্ছে আমাদের সঙ্গে এক সারিতে এসে তারা সামিল হোক। শোক যাত্রার সুর বেজে উঠল। শত শত মানুষ টুপি নামিয়ে নিল তাদের মাথা থেকে। আর হারতেন যে লোকটা গত 15 বছরের মধ্যে কোনো দিন কাঁদেনি, সে তার গলার কাছে একটা দলা আটকে গেছে বলে অনুভব করলো। তার বলিষ্ঠ কাঁধটা কেঁপে কেঁপে উঠল। মানুষের ভিড়ের চাপে রেলওয়ে কর্মীদের ক্লাব ঘরের দেওয়ালগুলো পর্যন্ত যেন গোঙাচ্ছে। বাইরে কনকনে ঠান্ডা। হল ঘরে ঢোকার মুখে দুপাশের লম্বা ফার গাছ দুটো তুষারে আচ্ছন্ন। জমাট বরফের সূচি মুখগুলো ঝুলছে তাদের ডালপালা থেকে, কিন্তু ভেতরে দম বন্ধ হয়ে আসছে চুল্লির আগুনের গরমে আর 600 লোকের নিঃশ্বাসের উষ্ণতায়। এরা এসে জড়ো হয়েছে পার্টি সংগঠন যে স্মৃতিসভার ব্যবস্থা করেছে সেই সভায় যোগ দেবার জন্য। সভায় সাধারণ কথাবার্তার যে গুঞ্জনধ্বনি উঠে থাকে সেটা এখন স্তব্ধ। দুঃখের বিহ্বলতায় গলার স্বর চাপা পড়ে গেছে মানুষগুলোর। ফিসফিসিয়ে কথা বলছে সবাই। শত শত লোকের চাউনিতে বেদনা আর উদ্বেগ। এরা যেন সবাই একটা জাহাজের একদল মাল্লা, যারা ঝড়ের সময় তাদের কর্ণধারকেই হারিয়ে বসেছে। নিঃশব্দে পার্টি ব্যুরোর সভ্যেরা মঞ্চের উপরে এসে বসল। মোটাসোটা সিরোতেনকো সাবধানে ঘন্টিটা তুলে ধরে মৃদুভাবে একবার বাজিয়েই ফের রেখে দিল টেবিলের ওপরে। গোটা হল ঘর জুড়ে একটা যন্ত্রণাদায়ক নিস্তব্ধতা নেমে আসার পক্ষে এই ইঙ্গিতটুকুই যথেষ্ট। মূল বক্তৃতাটা হয়ে যাবার পর পার্টি সংগঠনের সম্পাদক সিরোতেনকো বলবার জন্য উঠে দাঁড়ালো। যে ঘোষণাটা সে করলো সেটা স্মৃতিসভার পক্ষে একটু অনন্য সাধারণ হলেও কেউ আশ্চর্য হলো না। সে বলল, পার্টির সভ্যপদ প্রার্থী হিসেবে একদল শ্রমিক একটা দরখাস্ত দিয়েছে এবং তারা এই সভাকে অনুরোধ জানিয়েছে তাদের দরখাস্তটা বিবেচনা করে দেখবার জন্য। 37 জন কমরেড সই করেছে এটা। এই বলে সে পড়ে গেল দরখাস্তখানা। দক্ষিণ পশ্চিম রেলপথের অন্তর্ভুক্ত শেপেতোভকা স্টেশনের বলশেভিক পার্টির রেলওয়ে সংগঠন সমীপে আমাদের নেতার মৃত্যু আহ্বান জানিয়েছে বলশেভিক কর্মীদের সারিতে আমাদের সামিল হবার জন্য। লেনিনের পার্টিতে যোগ দেবার মতো যোগ্যতা আমাদের আছে কিনা সেটা বিচার করে দেখার জন্য আমরা এই সভাকে অনুরোধ জানাচ্ছি। নিচে 2 সারি নামের স্বাক্ষর। জোরে জোরে নামগুলো পড়ে গেল সিরোতেনকো। প্রত্যেকটা নাম বলার পর কয়েক মুহূর্ত থেমে রইল যাতে নামগুলো সকলের মনে থাকে। স্তানিস্লাভ সিগমুন্দোভিচ পলেন্তোভস্কি, ইঞ্জিন চালক, কাজের অভিজ্ঞতা 36 বছর। হলঘরের মধ্যে দিয়ে বয়ে গেল সমর্থন সূচক গুঞ্জনের একটা ঢেউ।
আর্তেম আন্দ্রিয়েভিচ কোরচাগিন, মিস্ত্রি, কাজের অভিজ্ঞতা 17 বছর। জাখার ফিলিপোভিচ ব্রুঝাক, ইঞ্জিন চালক, কাজের অভিজ্ঞতা 21 বছর। প্রবীণ আর অভিজ্ঞ এইসব রেলওয়ে শ্রমিকেরা তাদের বলিষ্ঠ গিঁটে পড়া হাতে হাত মিলিয়ে এক ঐক্যবদ্ধ ভাতৃসংঘ গড়ে তুলেছে। মঞ্চের উপর দাঁড়িয়ে সিরোতেনকো এই নামগুলো একে একে পড়ে যাবার সঙ্গে সঙ্গে হলঘরের গুঞ্জনটা বেড়ে চলল। তারপরে আরেকবার নিস্তব্ধতা নেমে এলো যখন সভার সামনে এসে দাঁড়ালো পলেনতভস্কি, যার নামটা আছে এই তালিকার প্রথমে। বৃদ্ধ এই ইঞ্জিন ড্রাইভার তার জীবন কাহিনী বলবার সময় মনের উত্তেজনাটা কিছুতেই চাপতে পারল না। আমি আর কি বলতে পারি তোমাদের কমরেড? আগেকার দিনে একজন মজুরের জীবন যে কি ধরনের ছিল তা তো তোমরা সবাই জানো। সারা জীবন খেটে মরেছি কেনা গোলামের মতো, আর এই বুড়ো বয়সে ভিখিরির অবস্থা। একথা স্বীকার করছি যে যখন বিপ্লব এলো তখন আমার নিজেকে মনে হয়েছিল সংসারের ভাবনা চিন্তায় বোঝায় নুয়ে পড়া একজন বুড়ো মানুষ। তাই তখন পার্টির ভিতরে আসার পথ আমি খুঁজে পাইনি, এবং যদিও আমি কখনো শত্রুপক্ষকে সমর্থন করিনি, তবু নিজের লড়াইয়েও বড় একটা যোগ দিইনি। 1905-এ ওয়ারশার রেল কারখানায় হরতাল কমিটির আমি একজন সভ্য ছিলাম এবং বলশেভিকদেরই পক্ষে ছিলাম। আমি তখন ছিলাম তরুণ আর দারুণ জঙ্গি, কিন্তু অতীতের কথা টেনে এনে কি লাভ? ইলিচের মৃত্যু আমার বুকের মধ্যে এসে বিঁধছে। আমাদের বন্ধুকে আর যোদ্ধাকে আমরা হারিয়েছি। আমি যে বুড়ো হয়ে গেছি সে প্রসঙ্গটা এই শেষবারের মতো তুললাম। কিভাবে যে কথাটা পারবো তা ঠিক বুঝতে পারছি না, কারণ আমি কোনোদিনই বক্তৃতা করার ব্যাপারে বিশেষ পোক্ত নই। কিন্তু শুধু এই কথাটাই আমি বলতে চাই, বলশেভিকদের পথই আমার পথ, অন্য কোনো পথ নয়। ইঞ্জিন চালকটি তার সাদা মাথাটা নাড়ল। সাদা ভুরুর নিচে তার চোখ দুটো স্থির দৃষ্টিতে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে তাকিয়ে রইল সবার সকলের দিকে, যেন অপেক্ষা করে রয়েছে তাদের সিদ্ধান্ত জানাবার জন্য। ছোটখাটো এই সাদা চুল মানুষটির দরখাস্তের বিরুদ্ধে একটা আওয়াজও উঠল না, এবং ভোট নেবার সময় একজন লোকও নিষ্ক্রিয় হয়ে বসে রইল না। এই ভোটের ব্যাপারে পার্টি সভ্য নয় যারা, তাদেরও যোগ দেবার জন্য বলা হয়েছিল। সভাপতি মণ্ডলীর টেবিলের কাছ থেকে যখন পলেনতভস্কি চলে এলো তখন সে কমিউনিস্ট পার্টির একজন সভ্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু যে একটা ঘটছে এ সম্বন্ধে সবাই সচেতন। ইঞ্জিন চালকটি এক্ষুনি যেখানে দাঁড়িয়েছিল সেখানে এবার আবির্ভূত হলো আর্টেমের বিরাট দেহখানা। মিস্ত্রি মানুষটা ঠিক বুঝে উঠতে পারছে না যে হাত দুখানা নিয়ে কি করবে। ঘাবড়ে যাওয়া ভঙ্গিতে সে চেপে চেপে ধরেছে তার লোমওয়ালা চামড়ার টুপিটা। ধারগুলোয় সেলাই ছিঁড়ে যাওয়া ভেড়ার চামড়ার কোর্তার বোতামগুলো খোলা, কিন্তু গলার কাছে উঁচু বেড় লাগানো তার ধূসর রঙের ফৌজি কোটের পেতলের বোতামগুলো সাঁটা থাকার ফলে তার চেহারায় যেন এক ধরনের ছুটির দিনের ছিমছাম ভাব এসে গেছে। হলঘরের মুখোমুখি আর্টেম ঘুরে দাঁড়াতেই এক মুহূর্তের জন্য তার নজরে পড়ল রাজমিস্ত্রির মেয়ে গালিনা এক জায়গায় বসে আছে দর্জির দোকানের তার সহকর্মী মেয়েদের সঙ্গে। ক্ষমার হাসি হাসছে সে আর্টেমের দিকে তাকিয়ে। তার মনে হলো গালিনার এই হাসিটুকুর মধ্যে যেন সমর্থন রয়েছে। আরো কি যে তার মনে হলো তা সে ভাষায় ব্যক্ত করতে পারবে না। সিরেতেনকোকে সে বলতে শুনল, তোমার নিজের সম্বন্ধে বলো আর্টেম। কিন্তু নিজের সম্বন্ধে বলতে শুরু করাটা আর্টেমের পক্ষে সহজ নয়। এমন বিরাট একটা সমাবেশের সামনে বক্তৃতা করার অভ্যেস তার নেই। হঠাৎই তার মনে হলো এই জীবনে যত কিছু বলবার মতো কথা তার মনের মধ্যে জমে উঠেছে তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা তার নেই। উপযুক্ত ভাষাটি খুঁজে পাবার চেষ্টায় সে একটা যন্ত্রণা অনুভব করলো তার মনের মধ্যে। ঘাবড়ে যাওয়ার ফলে তার পক্ষে কিছু বলাটা আরো কঠিন হয়ে দাঁড়ালো। এরকম অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি। সে যে এসে দাঁড়িয়েছে একটা বিরাট পরিবর্তনের প্রবেশ পথে, সে যে এমন একটা জায়গায় পা ফেলতে চলেছে যার ফলে তার বাঁকা চোরা নিরস জীবন হয়ে উঠবে সরস আর তাৎপর্যময়, এ সম্বন্ধে সে তীব্রভাবে সচেতন। আমাদের সংসারে ছিলাম আমরা 4 জন, বলতে শুরু করলো আর্টেম। নিস্তব্ধ হলঘর, টিকলো নাক আর ঘন কালো ভুরুর নিচে চাপা পড়া চোখ এই দীর্ঘ দেহ মজুরটির কথা আগ্রহের সঙ্গে শুনছে হলঘরের 600 লোক।
বড়লোকদের বাড়ি রাঁধুনির কাজ করতো আমার মা। বাবাকে আমার প্রায় মনেই পড়ে না। মার সঙ্গে তার বনিবনা ছিল না। ভয়ানক মদ খেত বাবা, তাই আমাদের খাওয়ানো পড়ানোর কথা মাকেই ভাবতে হতো। এতগুলো পেট চালানো মায়ের পক্ষে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সকাল থেকে রাত্রির পর্যন্ত বাঁদিগিরি করে 4 রুবল মাইনে আর 1 মুঠো ভাত খেতে পেত। 2 বছর স্কুলে পড়বার সৌভাগ্য আমার হয়েছিল। সেখানে আমাকে লিখতে পড়তে শেখানো হয়েছিল, কিন্তু আমি 9 বছরে পড়তেই আমাকে একটা ছোট্ট কারখানায় শিক্ষানবিশ হিসেবে ভর্তি করে দেওয়া ছাড়া মার আর কোনো উপায় রইল না। 3 বছর বিনা মাইনের কাজ করেছি, শুধু দুবেলা 2টি খোরাকি পেতাম। কারখানার মালিক ছিল ফরস্টার নামে একজন জার্মান। আমার বয়স বড় কম বলে সে প্রথমে আমাকে নিতে চায়নি, কিন্তু আমার গড়নটা ছিল বাড়ন্ত, আর মা তাই আমার বয়সটা 2-3 বছর বাড়িয়ে বলেছিল। সেই জার্মানটার কাছে আমি 3 বছর কাজ করেছিলাম, কিন্তু কাজ শেখানোর বদলে লোকটা আমাকে দিয়ে বাড়ির এটা ওটা কাজ করিয়ে দিত। ভদকা আনবার জন্য পাঠাতো, মদে চুর হয়ে থাকতো সে সমস্তক্ষণ। কয়লা আর লোহালক্কর বয়ে আনবার জন্যও আমাকে পাঠাতো। গিন্নি তো আমাকে গোলাম বানিয়েই সেরেছিল। বাসন মাজতে হতো আমায়, তরকারি কুটতে হতো, কিল চড় লাথি তো লেগেই থাকতো। বেশিরভাগ সময়ই বিনা কারণে, শুধু অভ্যেসের বশেই মারতো আমাকে। কর্তাটি দিন রাত মদ খেত বলে গিন্নিটার মেজাজ সবসময় খারাপ হয়ে থাকতো, আর আমি তাকে খুশি করতে না পারলেই প্রচন্ড চর কষাতো আমার গালে। আমি ছুটে পালিয়ে বেরিয়ে আসতাম রাস্তায়, কিন্তু যাব কোথায়? নালিশ করব কার কাছে? মা থাকে 40 মাইল দূরে। তাছাড়া মা তো আর আমার পেট চালাতে পারবে না। আর কারখানার অবস্থাটাও এর চেয়ে ভালো ছিল না মোটেই। মালিকের ভাই ছিল এখানকার কর্তা। শুয়োরটা আমাকে জব্দ করে মজা দেখতে ভালোবাসতো। হাপড় চুল্লিটার পাশে এক কোণে দেখিয়ে হয়তো আমাকে সে বলল, এই খোকা, ওখান থেকে ওই ওয়াশারটা দাও দেখি। আর দৌড়ে গিয়ে ওয়াশারটাকে চেপে ধরেই আমাকে চিৎকার করে উঠতে হলো। ওয়াশারটাকে তক্ষুনি বের করে আনা হয়েছে চুল্লিটার ভেতর থেকে। মেঝের ওপরে রাখা অবস্থায় সেটাকে যদিও কালোই দেখাচ্ছে, ছুলেই কিন্তু পুড়ে বসে যাবে ওটা হাতের মাংসের মধ্যে। আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যন্ত্রণায় চিৎকার করছি, ওই লোকটার তখন হাসির চোটে পেটে খিল ধরে যাচ্ছে। এ ধরনের কষ্ট আর সহ্য করতে না পেরে আমি বাড়ি পালিয়ে গেলাম মায়ের কাছে, কিন্তু মা কিচ্ছু ভেবে পেল না কি করবে আমাকে নিয়ে। তাই আবার ফিরিয়ে আনলো আমাকে ওই জার্মানটির কাছেই। আমার মনে আছে সমস্ত পথটা কাঁদতে কাঁদতে এসেছিল মা। 3য় বছরে ওরা আমাকে কাজটা একটু আধটু শেখাতে শুরু করলো, কিন্তু মারধর চলল সমানে। আবার আমি পালালাম। এবার গেলাম স্তারোকনস্তানিতবে। সেখানে একটা মাংসের কিমা বানানোর কারখানায় কাজ পেলাম, এবং সেখানে শুধু বাক্স ধুয়ে ধুয়েই 1 বছরেরও বেশি সময় নষ্ট করলাম। তারপর আমাদের কর্তা জুয়ো খেলায় কারখানাটাকেই খুইয়ে বসলো। 4 মাস ধরে আমাদের 1 পয়সা মাইনে না দিয়ে একদম উধাও হয়ে গেল সে একদিন। বেরিয়ে এলাম এই ফাঁদের মধ্যে থেকে। ট্রেনে চেপে জামেরিনকায় এসে কাজের সন্ধানে ঘুরছি, এমন সময় ভাগ্যক্রমে একজন রেলওয়ে কর্মীর সঙ্গে দেখা হয়ে গেল। তার দয়া হলো আমার উপর। যখন বললাম আমি একটু আধটু মিস্ত্রির কাজ জানি, সে আমাকে তার ওপরওয়ালার কাছে নিয়ে গিয়ে আমাকে তার ভাইপো বলে পরিচয় দিয়ে কোনো একটা কাজে আমাকে ঢুকিয়ে নেবার জন্য অনুরোধ জানালো। চেহারা দেখে ওরা আমার বয়স ধরে নিল 17 বছর। তাই আমি কাজ পেয়ে গেলাম মিস্ত্রির সহকারী হিসেবে। আমার বর্তমান কাজটা আমি করছি গত 8 বছরেরও কিছু বেশি দিন ধরে। আমার অতীত জীবন সম্বন্ধে এই আমার যা কিছু বলবার। আমার এখনকার জীবন সম্বন্ধে তোমরা তো জানো সবাই। টুপি দিয়ে কপালটা মুছে আর্তেম একটা গভীর নিঃশ্বাস ছাড়ল। সে এখনো আসল কথাটা বলেনি। এই কথাটা বলাই সবচেয়ে কঠিন, কিন্তু অনিবার্য প্রশ্নটা কেউ করে বসবার আগেই সেটা তাকে বলতে হবে। ঘন লোমশ ভুরু দুটো কুঁচকে সে তাই বলে চলল তার নিজের কথা। বিপ্লবের আগুন যখন প্রথম জ্বলে উঠল, তখন কেন আমি বলশেবিকদের সঙ্গে যোগ দিইনি? তোমাদের সকলেরই এই প্রশ্নটা জিজ্ঞেস করবার অধিকার আছে, কিন্তু কি উত্তর দেবার আছে আমার? আর যাই হোক, আমি এখনো বুড়ো হয়ে পড়িনি। আজকের এই দিনটার আগে পর্যন্ত আমি যে এই পথের দিশা পাইনি, এটা কেমন করে হলো? সোজা কথাই বলবো আমি তোমাদের, কারণ আমার গোপন করার কিছু নেই। 1918-এ যখন জার্মানদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, তখনই আমাদের এই পথে আসা উচিত ছিল, কিন্তু সে সময়
আমরা এই পথের দিশা পাইনি। জাহাজি ঝুকরাই আমাদের কতবার বলেছিল। 1920 আগে আমি কোনোদিন রাইফেল ধরিনি। বিপ্লবের ঝড় যখন থেমে গেল, জারপন্থীদের কৃষ্ণসাগর পার করে তাড়িয়ে দিয়ে ফিরে এলাম আমরা যে যার ঘরে। তারপর সংসার পাতলাম, ছেলেপুলে হলো, একেবারে জড়িয়ে পড়লাম আমি পরিবার নিয়ে। কিন্তু এখন যখন কমরেড লেনিন মারা যাবার পর পার্টির আহ্বান এসেছে, তখন আমি আমার গোটা জীবনটার দিকে তাকিয়ে দেখতে পেয়েছি কোথায় খুঁত থেকে গেছে। নিজেরা যে শক্তিটুকু অর্জন করেছি, শুধু সেইটুকু রক্ষা করে চলাটাই যথেষ্ট নয়। বিরাট একটা পরিবারের মতো ঐক্যবদ্ধ হয়ে আমাদের দাঁড়াতে হবে লেনিনের জায়গায়, যাতে সোভিয়েত শক্তি দাঁড়াতে পারে একটা ইস্পাতের পাহাড়ের মতো। আমাদের সবাইকেই বলশেভিক হতে হবে। আমাদেরই পার্টি এটা, নয় কি? মিস্ত্রি মানুষটি সরলভাবে কিন্তু গভীর আন্তরিকতার সঙ্গে বলে গেল কথাগুলি। এতগুলো কথা এইভাবে একসঙ্গে বলতে সে অনভ্যস্ত, তাই একটু লজ্জাবোধ করছিল আর্টেম। কিন্তু বলার শেষে মনে হলো যেন তার কাঁধ থেকে একটা মস্ত বড় বোঝা নেমে গেছে। শরীরটাকে টান করে খাড়া হয়ে সে দাঁড়িয়ে রইল, যদি কেউ কোনো প্রশ্ন করে তার অপেক্ষায়। তার বক্তৃতার শেষে যে নিস্তব্ধতা নেমে এসেছিল, সেটা ভেঙে দিয়ে সিরোতেনকোর গলা শোনা গেল, কারুর কোনো প্রশ্ন আছে? সভার সবাই একটু নড়ে চড়ে বসলো, কিন্তু প্রথমে কেউ সভাপতির কথায় কোনো সাড়া দিল না। তারপর একজন কয়লা যোগানদার মজুর, সরাসরি সে এই সভায় এসেছে তার ইঞ্জিনের কাছ থেকে, গুবরে পোকার মতো তার সর্বাঙ্গ কালি ল্যাপা, সে দাঁড়িয়ে উঠে শেষ কথা বলে দেবার ভঙ্গিতে বলল, জিজ্ঞাসা করার আর কি আছে? আমরা তো সবাই ওকে জানি। ওকে সভ্যপদভুক্তির নির্দেশ ইত্যাদি যা যা দেবার দিয়ে চুকিয়ে ফেলো। কামার গিলি আকার মুখখানা গরমে আর উত্তেজনায় লাল হয়ে উঠেছে। কর্কশ গলায় চেঁচিয়ে বলল সে, খাঁটি মানুষ এই কমরেডটি, কেটে পড়বার লোক নয় ও, ওর উপর ভরসা করতে পারো। ভোট নাও সিরোতেনকো। হলঘরের একেবারে শেষের দিকে, যেখানে কমসমল সভ্যরা বসেছিল, সেখান থেকে আধা অন্ধকারে অদৃশ্য কে একজন চেঁচিয়ে উঠে বলল, কমরেড কোরচাগিন, জোত জমির আয়ের উপর নির্ভর করে আছে কেন, এবং চাষি হিসেবে নিজের অবস্থার সঙ্গে সে তার শ্রমিক শ্রেণীর মনোভাবকে কিভাবে খাপ খাইয়ে নিচ্ছে, সেটা একটু খোলসা করে বলুক। এ কথার অসমর্থনে হলঘরের মধ্যে একটা মৃদু গুঞ্জন উঠল। প্রতিবাদ জানিয়ে একজন বলল, আমাদের মতো সাধারণ মানুষেরা বুঝতে পারে এমন ভাষায় কথা বলো না কেন? বিদ্যে ফলাবার জায়গা নয় এটা। কিন্তু ততক্ষণে আর্টেম জবাব দিতে শুরু করেছে। ঠিক আছে কমরেড, আমি যে ক্ষেত খামারের রোজগারের উপর খানিকটা নির্ভর করি, সে কথা ঠিকই বলেছে ছেলেটি। কথাটা সত্যি, কিন্তু আমার মজুর শ্রেণীর চেতনার প্রতি আমি বেইমানি করিনি। যাই হোক, আজ থেকে আমি আমার জমি জমার পাট চুকিয়ে দিচ্ছি। রেল কারখানার কাছাকাছি কোনোখানে আমি আমার পরিবারকে সরিয়ে আনব, এখানেই ভালো হবে। ওই হতভাগা জোত জমি অনেকদিন থেকেই আমার গলায় কাঁটা হয়ে আটকে আছে। তার পক্ষে উঁচিয়ে তোলা অসংখ্য হাতের অরণ্য দেখে আরেকবার আর্টেমের বুকটা কেঁপে উঠল। মাথা উঁচু করে সে এসে বসলো তার জায়গায়। হেঁটে আসবার সময় আশ্চর্য রকম হালকা মনে হলো তার দেহখানা। পেছন দিকে সিরোতেনকোর ঘোষণা শুনল সে, সর্বসম্মতিক্রমে। সভাপতি মণ্ডলীর টেবিলের পাশে তৃতীয় জন এসে দাঁড়ালো, পলেন্তভস্কির ভূতপূর্ব সহকারী জাখার বোজাক। স্বল্পভাষী এই বুড়ো মানুষটি ইদানিং কিছুদিন থেকে নিজেই ইঞ্জিন চালক হিসেবে কাজ করছে। নিজের জীবনভর শ্রম করে যাওয়ার কাহিনী বলবার পর বর্তমান সময় পর্যন্ত এসে তার গলার স্বর নেমে গেল নিচু গলায়, কিন্তু সকলে শুনতে পায় এমন স্বরে বলে চলল সে, আমাদের ছেলেমেয়েরা যে কাজ শুরু করে গেছে সেটা শেষ করা আমার কর্তব্য। আমি আমার দুঃখ নিয়ে এক কোণে মুখ লুকিয়ে বসে রইব, এ তারা নিশ্চয়ই চায়নি। ভালিয়া আর সার্জি এর জন্য মরেনি। তাদের মৃত্যুতে যে ক্ষতির সৃষ্টি হয়েছে, আমি সেটাকে পূরণ করার চেষ্টা করিনি। কিন্তু এখন আমাদের নেতার মৃত্যু আমার চোখ খুলে দিয়েছে। অতীতের জন্য জবাবদিহি করতে বলো না আমায়। আজ থেকে আমাদের জীবন নতুন করে শুরু। দুঃখের স্মৃতিগুলো মনের মধ্যে নাড়া খেয়ে উঠতেই জাখারের মুখখানা মেঘাচ্ছন্ন আর গম্ভীর হয়ে উঠল। কিন্তু
পার্টিতে তাকে গ্রহণ করার সপক্ষে যখন ভোট দিয়ে সমুদ্রের ঢেউয়ের মতো অসংখ্য হাত উঠে গেল উপরের দিকে, উজ্জ্বল হয়ে উঠল তার চোখের দৃষ্টি, চুলে পাক ধরা তার মাথাটা আর নিচের দিকে ঝুঁকে রইল না। পার্টিতে এই নতুন সভ্য পদ প্রার্থীদের বক্তব্য শোনা আর ভোট নেওয়ার ব্যাপারটা অনেক রাত্রি অবধি চলল। যারা সবচেয়ে ভালো কর্মী, যাদের সবাই ভালোভাবে চেনে এবং যাদের কর্মজীবনে কোনো খুঁত নেই, শুধু তাদেরই পার্টিতে নেওয়া হলো। লেনিনের মৃত্যু হাজার হাজার শ্রমিককে বলশেভিক করে তুলেছে। নেতা নেই, কিন্তু পার্টির সাধারণ সভ্যদের সারিতে ভাঙন ধরেনি। মাটির গভীরে যে গাছ তার বলিষ্ঠ শিকড় চালিয়েছে, তার মাথাটা কাটা পড়লেও গাছ মারা পড়ে না।